প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো কোন বারটা নগদে সংগঠিত হয় না? এই প্রশ্নের উত্তর জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে বার্তা সম্পর্কে আমাদের দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসে আমরা তোমাদেরকে বলেছিলাম যে বার্তা শব্দের অর্থ ছাড়। বার্তা কাকে বলে? বার্তা হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যদি কোনো ছাড় পাওয়া যায় বা দেওয়া হয়, অথবা দেনাদার বা পাওনাদারের কাছ থেকে টাকা আদায় বা পরিশোধের সময় যদি কোনো ছাড় দেওয়া হয় অথবা পাওয়া যায়, তাহলে সেটাকে বার্তা বলা হয়। তো আমরা তোমাদেরকে আরও বলেছিলাম যে বার্তা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বার্তা আর একটা হচ্ছে নগদ বার্তা। তো কারবারি বার্তা দুই প্রকার, ক্রয় বার্তা, বিক্রয় বার্তা। অনুরূপভাবে নগদ বার্তা দুই প্রকার, সেটা হচ্ছে প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা। তো ক্রয় বার্তা চেনার উপায় কি? ক্রয় বার্তা চেনার উপায় হচ্ছে পণ্য ক্রয়ের সময় যে বার্তা উল্লেখ থাকবে সেটা হচ্ছে ক্রয় বার্তা। অনুরূপভাবে পণ্য বিক্রয়ের সময় যে বার্তা উল্লেখ থাকবে সেটা হচ্ছে বিক্রয় বার্তা। দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় দেনাদারকে যদি কোনো টাকা ছাড় দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। অনুরূপভাবে পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যদি কোনো টাকা ছাড় দেওয়া হয় তাহলে সেটাকে ওই ছাড় পাওয়া যায় সেটাকে বলা হয় প্রাপ্ত বার্তা। এবার আসো আমরা উদাহরণসহ প্রথমে কারবারি বার্তা সম্পর্কে জানিনি। তো আমরা তো তোমাদেরকে বলেছি কারবারি বার্তা দুই প্রকার, ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা। তো প্রথমে ক্রয় বার্তা নিয়ে আলোচনা করছি। মনে করো তুমি একটা বই দোকান দিয়েছো। এখন তুমি কোনো একটা পাইকারি দোকানে গিয়ে তুমি বললা যে আমাকে 5,000 টাকার বই দেন। হ্যাঁ, তো এখন দোকানদার তোমাকে 5,000 টাকার মূল্যের বই দিয়েছে। তো তুমি বলেছি কিছু টাকা কম রাখেন। তো উনি বলছে ঠিক আছে, আপনাকে 10% মানে ভাট্টা দিলাম। হ্যাঁ, তো তখন তুমি হিসেব করে দেখলা যে 5,000 টাকা 10% 500 টাকা ছাড়, অর্থাৎ 500 টাকা হয়। এই 500 টাকাটা ছাড় দেওয়া হয়েছে, তাহলে তোমাকে পরিশোধ করতে হবে 4,500 টাকা। তাহলে যে 500 টাকা তোমাকে পরিশোধ করতে হয়নি সেটা হচ্ছে কারবারি বার্তা, ক্রয় বার্তা। সেটা হচ্ছে কি বার্তা? ক্রয় বার্তা। তো এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ক্রয় বার্তার কি জাবেদা হয়? তো উত্তর হচ্ছে না, ক্রয় বার্তার জাবেদা হয় না। ক্রয় বার্তা আসলে মূলত দেওয়া হয় যে এটা ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য। ক্রয় বার্তা বিক্রয় বার্তাটা মোটামুটি প্রচলিত, কিন্তু ক্রয় বার্তা বিক্রয় বার্তা দ্বারা মানে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কিছুই হয় না, তাই এটার কোনো জাবেদা হয় না। আশা করি তোমরা বুঝেছো। এবার আসলে আমরা আলোচনা করি নগদ বার্তা নিয়ে। নগদ বার্তা আমরা বলছি দুই প্রকার, একটা হচ্ছে প্রদত্ত বার্তা, একটা হচ্ছে প্রাপ্ত বার্তা। ধরো তুমি কোনো একজন দেনাদারের কাছে 10,000 টাকার মাল বিক্রি করছো। মাল বিক্রি করার পরে এখন তুমি তাকে 1 মাস সময় দিচ্ছ যে 1 মাস পরে তোমার টাকাটা সে ফেরত দিবে। কিন্তু ওই লোকটা ওই দেনাদার তোমার টাকাটা 2-3 মাস চলে যাচ্ছে, টাকাটা দিচ্ছে না। একদিন তুমি যাই বললে যে ঠিক আছে, আপনি যদি আমাকে 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করেন তাহলে আপনাকে আমি 1,000 টাকা মানে ছেড়ে দিব, অর্থাৎ মাফ করে দিব। অর্থাৎ এই যে 1,000 টাকা যে সে মাফ করে দিচ্ছি, মানে দেওয়া হচ্ছে দেনাদারকে, এটা হচ্ছে প্রদত্ত বার্তা। তাহলে বিষয়টা বুঝছো? অনুরূপভাবে কোনো পাওনাদারকে তুমি টাকা পরিশোধ করতে চাচ্ছ না, অথবা পাওনাদারকে টাকা দিচ্ছ না, ঠিক আছে, তো পাওনাদার তোমাকে বললো যে আমার টাকাটা যদি নির্দিষ্ট অমুক সময়ের মধ্যে যদি পরিশোধ করেন তাহলে আমি আপনাকে হয়তো 500 টাকা বা 1,000 টাকা আপনাকে ছাড় দিব। ঠিক আছে, এরকম যদি কোনো টাকা তুমি ছাড় পাও তাহলে সেটাকে বলা হবে প্রাপ্ত বার্তা। তাহলে এখন প্রশ্ন হলো যে প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তার কি জাবেদা হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা জাবেদা হয়। কারণ প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা দিলে মানে প্রদত্ত বার্তা দিলে তোমার জন্য ক্ষতি হয় প্রদত্ত বার্তা দিলে, আর প্রাপ্ত বার্তা পেলে তোমার জন্য লাভ হয়। 5% বার্তায় 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হলো। এটা জাবেদা কি? এটা জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয়, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হলো 10,000 টাকার পণ্য তো ক্রয় করছো, তো এখন তুমি ডেবিট ক্রেডিট সামনে কত লিখবে? তুমি 10,000 টাকা লিখবে না, 10,000 টাকা লেখা যাবে না। কেন? কারণ 10% বার্তা আছে। তো 10,000 টাকা 10% হচ্ছে কত? 1,000 টাকা। 1,000 টাকা বাদ দিয়ে তোমাকে ডেবিট ক্রেডিটের সামনে 9,000 টাকা করে লিখতে হবে। ডেবিটও 9,000, ক্রেডিটও 9,000। অর্থাৎ এটা কারবারি বার্তা হওয়ার কারণে টাকাটা বাদ দিয়ে অবশিষ্ট টাকাটা তুমি পণ্য ক্রয় করছো, এই জন্য ক্রয় হিসাব ডেবিট 9,000, তারপর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা। আশা করি তোমরা ক্রয় বার্তা জাবেদাটা বুঝেছো। এবার হচ্ছে অনুরূপভাবে বিক্রয় বার্তা জাবেদাটা ধরো 5% বার্তায় 20,000 টাকার পণ্য ধারে বিক্রয় করা হলো। তো আমরা জানি ধার বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়, দেনাদার হিসাব ডেবিট, আর পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট হয়, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। এখন যেহেতু 20,000 টাকার পণ্য 5% বার্তা বিক্রি করছো, এখন কি তুমি 20,000 টাকা লিখবে? না, 20,000 টাকা লেখা যাবে না। ওই 5% যে বার্তা আছে, 20,000 5% হচ্ছে 1,000 টাকা। ঠিক আছে, তো 1,000 টাকা এই বাদ দিয়ে আর 19,000 টাকা তুমি ডেবিট ক্রেডিটের সামনে লিখবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে ক্রয় বার্তা বিক্রয় বার্তা জাবেদা হয় না, এই টাকাটা মূল্য তালিকা থেকে বাদ দিয়ে অবশিষ্ট টাকা জাবেদায় লিখতে হয়। আশা করি এটা বুঝেছো। এবার আসো আমরা তোমাদেরকে বুঝাই হচ্ছে মানে প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তার উদাহরণ। যেমন ধরো দেনাদার থেকে 6,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 5,500 টাকা পাওয়া গেল। এখন দেখো তুমি টাকা পাইছো নগদ হিসাব ডেবিট। কার থেকে পাইছো? তুমি পাইছো দেনাদার থেকে। দেনাদার সম্পদ হ্রাস পাচ্ছে কারণ সে টাকাটা দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট। তো এখন টাকা পাইছো,
টাকা পাইছো আবার হচ্ছে বাট্টা দিছো, মানে সম্পদ কমে গেছে। কিন্তু এখন বাট্টাতে তুমি যে এখানে টাকা পাওয়ার কারণে ছাড় দিছো, এটা তোমার ক্ষতি হয়েছে না? তো হিসাব বিজ্ঞানের সকল প্রকার ক্ষতি হচ্ছে ডেবিট, ঠিক আছে? তাই প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট বলতে হবে। তাহলে জাবেদাটা আমি আবার আরেকবার বলছি, বলবা যে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট এবং হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট। টাকাটা কিভাবে হবে? টাকাটা হবে নগদান হিসাবের সামনে 5,500 টাকা, প্রদত্ত বাট্টার সামনে 500 টাকা, এই দুইটা ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট এর সামনে 6,000 টাকা লিখতে হবে। সমপরিমাণ টাকা দ্বারা মনে রাখতে হবে ডেবিট ক্রেডিট। পাওয়া গেল 2,000 টাকা। তো বাট্টা পাওয়া গেল, এটা যাবে কি? বাট্টা পাওয়া গেলে এটা যাবে হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, ঠিক আছে? আবার বলতেছি, যদি বাট্টা পাওয়া যায় তাহলে এটা যাবে কি? পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে যদি ধরো একজন পাওনাদারের পাওনা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা পরিশোধ করা হলো। এই পূর্ণ নিষ্পত্তি শব্দের অর্থ হচ্ছে যে এখানে কোনো টাকা আর মানে পানা দেনা নাই, পানা দেনা শেষ। কিন্তু দেখো পানাদার পেতো হচ্ছে 10,000, কিন্তু তুমি পরিশোধ করছো 9,000। ওরা বলতেছে আবার পূর্ণ নিষ্পত্তি, তার মানে বোঝা গেছে এখানে 1,000 টাকা বাট্টা। তাহলে মনে রাখবো পানাদার হিসাব ডেবিট 10,000 টাকা পুরোটা লিখে ফেলবা, আর হচ্ছে প্রাপ্ত বাট্টা ক্রেডিট 1,000, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট 1,000 টাকা। এই হচ্ছে আজকে আমাদের বাট্টার ক্লাস। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কোন বাট্টা নগদে সংগঠিত হয় না? তাহলে মনে রাখবা নগদ বাট্টা নগদে সংগঠিত হয় না, নগদ বাট্টা নগদে সংগঠিত হয় না, ঠিক আছে? তাই এখন তাহলে আজকের এই ক্লাসটা থেকে এখন সবার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাট্টা পাওয়া গেল, ঠিক আছে? বাট্টা পাওয়া গেল, এটা জাবেদা কি হবে, এবং বাট্টা প্রদান করা হলে এটা জাবেদা কি হবে? তো এই দুইটা জাবেদা তোমরা কমেন্ট বক্সে লিখবা। আমার ক্লাসটা সম্পূর্ণ দেখলে আশা করি আমি এটা ক্লাসের ভিতরে বলছি, মনোযোগ দিয়ে শুনলে তোমরা পারবে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব করো তাহলে সবার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।